অলীক কল্পনার আরও একটা নতুন ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আবারও নতুন একটা ভৌতিক এবং রহস্যময় গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের গল্প মাংসখোর। গল্পটির লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছনীয় এবং অনিচ্ছাকৃত। শুরু করছি আমাদের আজকের গল্প মাংসখোর। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, যেমন কর্ম তেমন ফল। তেমনি এক কর্মের ফল ভোগ করেছেন এই গ্রামের এক বয়স্ক, যার নাম দিলীপ বাবু। তিনি প্রাপ্তবয়স্কে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, তবে কর্মকাণ্ডটা মোটেই বৈধ ছিল না, কর্মকাণ্ডটা ছিল অবৈধ। তিনি গ্রামের কিছু সংখ্যক লোকদের অবৈধ কাজে লিপ্ত করেন, তাদেরকে কর্মক্ষেত্রে যোগদান করার বাহানা করে। এইভাবে তার কুকর্মের ব্যবসা দিন তো দিন ভালোই চলছিল। তবে তার এই কর্ম বেশি দিন ছিল না। একদিন তার এইসব কুকর্মের কথা সমস্ত গ্রামবাসীরা জেনে যায় এবং গ্রামবাসীরা ক্রুদ্ধ হয়ে দিলীপকে প্রচণ্ড উত্তম দিতে শুরু করে এবং গ্রামবাসীর ধুলাইয়ে সে সেখানেই মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে তার স্ত্রী অনেক ভেঙে পড়ে, কারণ এই ত্রিভুবনে দিলীপ ছাড়া ওনার আর কেউই ছিল না। তিনি মনে মনে প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন। আমার স্বামীকে ওরা মেরেছে, আমি আমার স্বামীর হত্যাকারীদের এক এক করে শেষ করে দেব, কাউকে আমি ছাড়ব না। দিলীপবাবুর অবশ্যই একটা ছেলেও ছিল, যে পড়াশোনার জন্য ছোটবেলা থেকেই বাইরে থাকতো। এখন সে বিশাল বড় হয়ে গেছে। তার বাবার এরকম হত্যার কথা তার মা তাকে ফোন করে বলেন। তার মায়ের মুখেই তার বাবার এরকম মৃত্যুর কথা শুনে সে আর সেখানে টিকে থাকতে পারেনি। তাই সে তাড়াহুড়ো করে ট্রেনে চড়েই বাড়ি ফিরে আসে এবং তার মার কাছে সমস্ত বিবরণ জানতে চায়। তখন তার মা সমস্ত কথা খুলে বলেন। তারপর তার মনে অনেক কষ্ট জন্ম নেয়। তার বাবার এরকম পিটাই করে মারার জন্য সে সমস্ত গ্রামবাসীকেই দায়ী করে, কিন্তু তার পক্ষে এখন কিছুই করার ছিল না। আর সে তার মাকে একা রেখে এখান থেকে আর কোথাও যেতেও পারবে না। তাই সে মনস্থির করে এখানেই এখন থেকে তার মায়ের সাথে থাকবে। তারপর থেকে রজত এখন থেকে তার মায়ের সাথে এই গ্রামেই থেকে যায়। তবে রজতের একটা নেশা ছিল। এটা কোনো মদের নেশা নয়, এটা হচ্ছে তার মাংসের প্রতি আসক্তিটা। সে মাংস খেতে খুবই ভালোবাসতো। 3 থেকে 4 কেজি মাংস সে একাই খেয়ে ফেলত। মাংস তার খুবই প্রিয় ছিল। সে মাংসের প্রতি এতই নেশাগ্রস্ত হয়ে যায় যে একদিন যদি সে মাংস খেতে না পায়, তাহলে সে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে ওঠে। সবকিছুই ঠিক ছিল, কিন্তু রজতের এই মাংসের প্রতি আসক্তিটা দেখে তার মাও ভয় পেয়ে যান। তার মা তাকে বলেন, বাবা, তুই এত মাংস খাস না। এত মাংস খাওয়া মোটেই ভালো না। আর তোর জন্য রোজ রোজ এত মাংস আমি কোথা থেকে আনবো? আমাদের এখনের অবস্থা আগের মতো তো নেই। কোথা থেকে আনবো আমি এত মাংস? একটু বোঝার চেষ্টা কর বাবা। রজতের মায়ের মুখে এইসব কথা শুনে রজত একটু হেসেই বলল, আরে মা, তুমি এত আমার জন্য চিন্তা করছো কেন?
তুমি আমার জন্য চিন্তা করো না মা, আমি কোথাও না কোথাও থেকে আমার জন্য মাংস ঠিকঠাক জোগাড় করে নেব। এই বলে রজত হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সন্ধেবেলা রজত তার মাকে বলে, মা, আমি একটু বাজার থেকে আসছি। তখন তার মা বলে উঠেন। কেন কেন যাচ্ছিস বাজারে? তখন রজত বলে, মা, আমার ঘরে বসে বসে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু বাজার থেকে ঘুরে আসি। তখন তার মা বললেন, আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু 8টার ভেতরে বাড়ি চলে আসিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সময় মতো বাড়ি চলে আসব। রজত বাজারে যেতে যেতে রাত্র প্রায় 7টা বেজে গেল। বাজারে গিয়ে সে দেখতে পেল পুরো বাজারটাই বন্ধ হয়ে গেছে। বাজারটাকে দেখতে কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে, কারণ বাজারের বাতিগুলো নিভে গেছে। তবে হঠাৎ তার চোখ পড়ে বাজারের একটা দোকানের উপর। সে হঠাৎ দেখতে পায় বাজারে অর্ধবয়স্ক একটা লোক শুধু একাই বসে আছে, কিছু মাংস সামনে নিয়ে। সে মাংস বিক্রি করছে। লোকটার মাংস প্রায় শেষের পথে। রতন এই দেখে লোকটার কাছে দৌড়ে যায়। কাকা কাকা, দোকান বন্ধ করে নিচ্ছ নাকি? তোমার মাংস তো শেষের পথে, তাই দৌড়ে তোমার কাছে চলে এলাম। আমাকে একটু মাংস দাও। বাজারে তো দেখছি সমস্ত দোকানই বন্ধ হয়ে গেছে, শুধু তোমার দোকানটাই খোলা। নাও কাকা, আমাকে একটু মাংস দিয়ে দাও। মাংস ছাড়া তো আমার খিদেই মিটে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। তবে রতন তার লোভ সামলাতে পারছে না। সেই ব্যক্তিটা যে মাংসটা ওজন করে দেবে তার সময় সে দিচ্ছে না। রতন হঠাৎ করে বাটিতে থাকা একটা মাংসের পিস সে হাতে নিয়ে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করে দেয়। এই দেখে বয়স্ক লোক প্রচন্ড ভয় পেয়ে যায়। এ কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? কেউ এভাবে কাঁচা মাংস খায়? আরে কাকা, আপনি বুঝতে পারছেন না, মাংস দেখলে আমি সহ্য করতে পারি না। আহা, কি মজা, কি মজা, কি মজা। রজতের মুখের এরূপ কথা শুনে সেই লোকটা এবার প্রচন্ড ভয় পেয়ে যায় এবং হতভম্বের মতো তার মুখের দিকে তাকিয়ে থাকে। রতন মাংস চিবোতে চিবোতে আরো বলে, আচ্ছা কাকা, আমি আজ আছি, কাল আমি আবার আসব। আপনি আমার জন্য আরো বেশি করে মাংস রাখবেন। এই বলে রতন সেখান থেকে চলে যায়। পিছন থেকে সেই মাংস বিক্রেতা তাকে ডাকছে। আরে বাবু, মাংসটা খেলেন, কিন্তু টাকাটা তো দেননি, টাকাটা দিয়ে যান। এখানে আমি ভিখারি সেবা বসাইনি তো। কিন্তু রজত সেই লোকটার কথায় কান না দিয়ে সুজো বাড়ির দিকে রওনা দেয়। পরদিন সন্ধ্যাবেলা রজত আবারও সেই দোকানের দিকে যায়, কিন্তু সেদিনও সেই সমস্ত দোকান বন্ধ ছিল, আর মাংসর দোকানটাও সেদিন বন্ধ ছিল। সেদিন সেই মাংসর দোকান বন্ধ দেখতে পেয়ে রজতের মাথা খারাপ হয়ে যায় এবং সে চুল চিরে একদম হাতে এনে নেয় এবং চারিদিকে সেই মাংসের দোকানটা খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কিছুই পায় না। অবশেষে সে ব্যর্থতার সাথেই বাড়ি ফিরে আসে। তার মুখে ছিল প্রচন্ড বিষণ্ণতা আর চোখগুলো ছিল লাল, যেন তার চোখে রয়েছে কোনো কিছুর আগুন। তার মা তাকে এরূপ অবস্থায় জিজ্ঞেস করলে সে তার মায়ের কোনো কথার উত্তর দেয় না। তারপর রাত্রিবেলা খাওয়ার দাওয়া শেষ করে তারা দুজন ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাত্রিতে রজতের ঘুম ভেঙে যায় এবং সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। মাংস, মাংস, আমাকে মাংস দাও, আমি মাংস খাবো, আমাকে মাংস দাও।
তার এই উন্মাদের মতো ব্যবহার দেখে তার মা ধকমকিয়ে ঘুম থেকে ওঠেন এবং তাকে শান্ত করার চেষ্টা করেন। তারপর কিছুক্ষণ চেষ্টার পর তার মা তাকে শান্ত করেন। তারপর তার মা তাকে শান্ত করে বসিয়ে তাকে জিজ্ঞেস করেন, বাবা, তোর কি হয়েছে আমাকে সব খুলে বল। তুই তো আগে এরকম ছিলি না। তুই এত মাংসের জন্য পাগল হয়ে যাচ্ছিস কেন দিন তো দিন? কি হয়েছে আমাকে সব কথা খুলে বল। তখন রজত কাঁদতে কাঁদতে তার সমস্ত কথা খুলে বলে। মা, তাহলে শুনো আমার কথা। বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি একজন তান্ত্রিকের শরণাপন্ন হই। কি কি বলছিস তুই? এটা কেন করলি এসব? আর তান্ত্রিকের কাছে গিয়ে কি হবে? তোর বাবার তো হত্যা করেছিল এই গ্রামবাসীরা। তাহলে এই তান্ত্রিকের কাছে কেন গিয়েছিস তুই? মা, আমি একা। আমি এই সমস্ত গ্রামবাসীদের সাথে যুদ্ধ করে পারবো না। তাই আমি অলৌকিক শক্তি পাওয়ার জন্য তান্ত্রিকের শরণাপন্ন হই। সন্ন্যাসী বাবা তখন আমার ভিতরে মন্ত্র জপ করে প্রেত ঢুকে দেন এবং সেই প্রেতটাকে 31 দিন মাংস ভক্ষণ করাতে হবে। তখনই সেই প্রেতটা জাগ্রত হবে এবং আমি হয়ে উঠব তার শক্তিতে চরম শক্তিশালী। তারপর আমি আমার বাবার হত্যাকারীদের এক এক করে প্রতিশোধ নেব। রজতের মুখের এইসব কথা শুনে রজতের মা প্রথমে ভয় পেলেও পরে তাকে সাহস দিয়ে বলেন, ঠিক আছে বাবা, তুই তোর বাবার হত্যাকারীদের অবশ্যই প্রতিশোধ নিবি। আমিও তোর সাথে আছি। এই গ্রামবাসীদের এক এক করে তুই শাস্তি দিবি যারা তোর বাবাকে হত্যা করেছিল। তারপর সমস্ত গ্রাম জুড়ে শুরু হয় এক তাণ্ডব। তারা মা ছেলে মিলে গ্রামের সমস্ত জীব জন্তু এমনকি কিছু কিছু বৃদ্ধ লোকদেরও তাদের শিকার করে এবং সেই রাক্ষসটাকে দিন তো দিন খাইয়ে চরম শক্তিশালী করে তোলে। আর মাত্র 2টা দিন সেই রাক্ষসটা মাংস ভক্ষণ করতে পারলেই সে হয়ে উঠবে চরম শক্তিশালী। ওদিকে গ্রামে প্রবল ঝড় ওঠে। লোকজন বুঝতে পারছে না এই সব জিনিসপত্র কে করছে। কারোর বাড়ি ছাগল, মুরগ, হাঁস, তেমনকি মানুষজনও গায়েব হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে এই সব জিনিস? তারপর সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয় এবং সন্দেহের চোখ ছিল রজত আর তার মায়ের দিকে, কারণ তাদের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো জিনিস গায়েব হয়নি। একদিন সন্ধ্যাবেলা রজত আর তার মা গ্রামের একটা বৃদ্ধ মহিলার হাঁস ধরতে গিয়ে ধরা খায় এবং সমস্ত গ্রামবাসীরা তাদেরকে আটক করে জেরা করতে শুরু করে এবং গ্রামবাসীদের উক্ত মাধ্যমে রজত তার মুখ খুলতে বাধ্য হয়। তোমরাই আমার বাবাকে হত্যা করেছিলে। আর মাত্র 2টা দিন গ্রামবাসীরা, তারপর আমি আমার বাবার হত্যাকারীকে এক এক করে হত্যা করব। আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে না। এই বলে হাসতে হাসতে রজত এবার সেই রাক্ষসে পরিণত হতে শুরু করে এবং তার এই ভয়ঙ্কর রূপ দেখে গ্রামবাসীরাও হাতে মশাল এবং লাঠি নিয়ে প্রস্তুত ছিল। গ্রামের একজন লোক তখন বলে ওঠে, রজত, তুইও দেখছি তোর বাবার মতোই হয়েছিস। তোর বাবাও কুকর্মের জন্য গ্রামবাসীদের হাতে মৃত্যুবরণ করেছিল। তুইও দেখছি তোর বাবার পথটাই অবলম্বন করলি। রজত সেই লোকটার কথার কোনো পাত্তা না দিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীদের উপর পাগলের মতো হুঙ্কার করে করে সে সমস্ত গ্রামবাসীদের উপর আক্রমণ চালায়। আর গ্রামবাসীরাও তাতে ভয় না পেয়ে পিছুপা না হয়ে তার আক্রমণের প্রতিবাদ করে এবং সমস্ত গ্রামবাসী এবং রজতের মধ্যেই এক তুমুল ঝগড়া এবং যুদ্ধ শুরু হয় এবং শেষে সমস্ত গ্রামবাসীরা মিলে রজতকেও তার বাবার মতো পিটিয়ে সেখানেই শয়তানের ধ্বংস করে এবং তার মাকে এই গ্রাম থেকে বিতাড়িত করে।
আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প মাংসখোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।